জাস্ট এ মিনিট। আচ্ছা, আচ্ছা তোমাদের তাহলে আমার লাস্ট স্লাইড যেটা আমি ছিল গত ক্লাসে, তাহলে আমি গত ক্লাসে খুব কুইকলি যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম, রাইট? তোমরা ছবি দেখতে পাও নাই যে সরি, ডাইজেশন অ্যাবজর্পশনের পরে যে প্রাইমারিলি আমি গ্লুকোজকেই বলি না, গ্লুকোজ যে তোমার সেলের মধ্যে ঢুকলো, হ্যাঁ, সেলে ঢুকার পরে এই গ্লুকোজটার ফেট কি হবে এখন? গ্লুকোজটা কি হতে পারে দেখো। গ্লুকোজের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে এটা গ্লাইকোজেন হিসাবে স্টোর হতে পারে, হ্যাঁ, পাইরুভেটে কনভার্ট হতে পারে গ্লাইকোলাইসিসের মাধ্যমে, এবং পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়েও তোমার রাইবোজ তৈরি হতে পারে, রাইবোজ 5 ফসফেট। হ্যাঁ, তো সেই সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে তাহলে একটা সেলের মধ্যে আমাদের মেইন যে আসলে এটা, সেটা আসলে এটা আমরা পরবর্তীতে দেখবো যে গ্লুকোজ থেকে কিভাবে গ্লাইকোজেন তৈরি হয়, আমি তোমাদের বলছি, এবং এই পাথওয়েটাও পড়বো, এই পাথওয়েটাও পড়বো। এখন আমরা পড়তেছি এই পাথওয়েটা যে কিভাবে অক্সিডেশনের মাধ্যমে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভেট তৈরি হয়। তো তোমাদের সাথে লাস্ট ক্লাসে যেটা বলতেছিলাম যে এটা একটা 10টা স্টেপের রিয়াকশন, রাইট? একটা পাথওয়ে, যে পাথওয়েতে 10টা রিয়াকশন আছে, এবং এখানে একটা গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট তৈরি হয়, এবং তোমরা দেখলা যে 2 মলিকুল এনএডিএইচ তৈরি হয় এবং এটিপি তৈরি হয়, ঠিক আছে? তো এই যে এই গ্লাইকোলাইসিস পাথওয়েটাতে শুধুমাত্র মেইন পারপোজ হচ্ছে যে অবশ্যই যে এনার্জি তৈরির জন্য যা দরকার সেটা তৈরি করা, এট দ্য সেম টাইম এখানে কিছু মেটাবোলাইটস তৈরি হবে যেটা আরো অন্যান্য পাথওয়েতেও কাজ করবে, এই জন্য বলা হচ্ছে দে অলসো প্রডিউস মেটাবলিক ইন্টারমিডিয়েটস। আচ্ছা, তো এইখানে দেখো 10টা রিয়াকশনকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, প্রিপারেটরি ফেজ আর একটা হচ্ছে পে অফ ফেজ। তো এই প্রিপারেটরি ফেজের মধ্যে এই যে 4টা রিয়াকশন মেনলি দেখানো হচ্ছে। দেখো এই 4টা রিয়াকশনের মধ্যে তোমাদের খেয়াল করতে হবে যে আমি চাচ্ছি তোমরা এই যে স্ট্রাকচারটা লিখবে অন্তত, এবং এটা খুব কঠিন না, তোমরা যেহেতু গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার লিখতে পারো। দেখো এই যে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারটা লিখে, এটা গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, এটা হচ্ছে কার্বন নাম্বার 6। এই কার্বন নাম্বার 6 এর সাথে ফসফেট একটা চলে আসলো, হ্যাঁ। তো এই ফসফেটটা কোথা থেকে আসলো? এই ফসফেটটা আসলে এটিপি থেকে, এটিপিটা এই ফসফেটটা ডোনেট করতেছে, ঠিক আছে? তো দেখো তাহলে এইটার নাম হচ্ছে ফার্স্ট প্রাইমিং রিয়াকশন, বুঝছো? প্রাইমিং বলার কারণ হচ্ছে এই যে ফসফেট একটা ঢুকতেছে এটিপি থেকে, এই জন্য এটাকে ফার্স্ট প্রাইমিং রিঅ্যাকশন বলা হচ্ছে। তাহলে দেখো তাহলে কি হলো, এই যে 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট লেগে গেল, এই জন্য এটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এবং এখানে যে এনজাইমটা কাজ করে এটাকে কমনলি বলা হয় হেক্সোকাইনেজ, ঠিক আছে? হেক্সোকাইনেজ। আর তোমরা এটা হেক্সোকাইনেজের পরিবর্তে তোমরা এই জায়গায় যদি গ্লুকোকাইনেজ লেখো, নো প্রবলেম, ঠিক আছে? কারণ এটা এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজ একটা হেক্সোস, আর এটা নাম হিসেবে এই নামটা আসছে, হ্যাঁ। এক 2 নাম্বার আছে যে 2 নাম্বার রিঅ্যাকশনে কি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে। তার মানে আমাদের দেখো এই গ্লুকোজটা চেঞ্জ হয়ে ফ্রুক্টোজ স্ট্রাকচার হয়ে গেল। এই যে গ্লুকোজ থেকে তোমরা জানো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে একে অপরের কি বলতো, আইসোমার, তাই না? গ্লুকোজের ফ্রুক্টোজ হচ্ছে একে অপরের কিন্তু আইসোমার। তাহলে এই যে আইসোমারাইজেশনটা হচ্ছে, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে আর 6 ফসফেট কিন্তু ঠিকই থাকতেছে। তো এই আইসোমারাইজেশনটা ঘটাচ্ছে একটা এনজাইম, সেটার নাম হচ্ছে ফসফো হেক্সোজ আইসোমারেজ। তারপরে আসো কি উৎপন্ন হলো, ফ্রুক্টোজ 6 ফসফেট, রাইট? সেই ফ্রুক্টোজ 6 ফসফেটটা আবার কনভার্ট হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, হ্যাঁ। এখন 1,6 বিস ফসফেট মানে 1 নাম্বার কার্বনের সাথে তো ফসফেট ছিলই, সরি 6 নাম্বার সাথে তো ফসফেট ছিল, এখন 1 নাম্বার কার্বনের সাথে ফসফেট চলে আসলো। তো এই ফসফেটটা কোথা থেকে আসবে? এই এটিপি থেকে আসবে, আবার এটিপি। তাহলে এই এটিপি হেল্প করতেছে। তোমাদের মনে আছে আমি কতদিন বলছিলাম যে প্রিপারেটরি ফেজটাকে এই জন্য বলা হচ্ছে কারণ এখানে এটিপির ইনভেস্টমেন্ট হচ্ছে, ঠিক আছে? আর এই জায়গায় সে কি হয়, সেই এটিপিটা আবার ফেরত পায়, এই জন্য এটার নাম হচ্ছে পে
স্যার কিছু শুনতে পাচ্ছি না। ডিসকানেক্টেড। ক্যাম্পাসে নাকি নেট প্রবলেম। 3 মাসের মধ্যে ঠিক হলেই হলো। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এই লাইন চলে গেছিল নাকি? জি তাই তো স্যার, মনে হচ্ছে। ডিসকানেক্ট হয়েছে। জি স্যার। এটা কি মানে খুব হচ্ছে রিসেন্টলি না কি বিষয়টা আসলে? না স্যার, আগে হতো। মানে স্যার আগেও হইতো নেটওয়ার্ক প্রবলেম থাকলে। তবে ইউকে একটু বেশি হচ্ছে স্যার। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে, কারণ আমি তো গত টার্মে ক্লাস নিলাম, এরকম প্রবলেম ফেস করিনি। আচ্ছা, আমি তোমাদের এখানে একটা কোশ্চেন করছিলাম যে, শুনছো যে এটাকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কেন বলা হচ্ছে? why not ডাইফসফেট? কারণ দুইটা ফসফেট আছে, তো আমরা সিম্পলি কেন এটাকে ডাইফসফেট বলতে? স্যার কথা শুনতেছি না। স্যার আবার ডিসকানেক্ট হয়ে গেছে শাকিল হোস্ট। সরি, হ্যাঁ, লাইন ডিস্টার্ব করতেছে। হ্যালো, জি স্যার। আচ্ছা, এরকম প্রবলেম হলে তো ডিফিকাল্ট ক্লাস। জি স্যার। বুঝলাম না, এত কিছু নিয়ে আমরা চিল্লাপিল্লা করতেছি, অথচ এইটাই এখন স্টেবল হলো না। তোমরা শুনতেছো? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতেছিলাম যে এটাকে বিসফসফেট কেন বলা হচ্ছে ডাইফসফেট না বলে? কেউ পারবে অ্যান্সার দিতে? আচ্ছা, আমরা ডাইফসফেট, তোমার মনে আছে এটিপি কখন বলি আমরা, এডিনোসিন ট্রাইফসফেট কখন বলি? আর এখানে ডাইফসফেট বলা হয় না কারণ এখানে দুইটা ফসফেট যুক্ত হয় না। কেন, আমি তো দুইটা ফসফেট দেখতে পাচ্ছি, এই যে একটা ফসফেট, এই একটা ফসফেট, কিন্তু বলা হচ্ছে কি বিসফসফেট বলা হচ্ছে। জি ভাই, বিসফসফেট। স্যার এরা কি একই কার্বনের নাই এই জন্য নাকি?
স্যার 1 নাম্বার আর 6 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে এই কারণে কি? স্যার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার তো আছেই। স্যারের নেটের সমস্যা ওই জন্য। হ্যালো, কি আমি তো খুব ডিফিকাল্ট ফিল করতেছি এই মুহূর্তে। স্যার আজকে হয়তো একটু নেট প্রবলেম বেশি স্যার, যার কারণে এরকম হচ্ছে। স্যার আবার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো, জি স্যার। কি করা যায় বলো, কি কেন এমন হচ্ছে? স্যার আজকে ক্লাসটা নিয়েন না। নেটের তো সেই প্রবলেম স্যার। ক্লাস তো এমনিতেই নেওয়া হচ্ছে না। আমি তো তোমাদের বলতে যাচ্ছিলাম যে আমাকে এক্সট্রা ক্লাস নিতে হবে, কারণ গত 2 সপ্তাহে 2টা ছুটি পড়ছে কিন্তু এর মধ্যে, তাই না? স্যার স্যার এমনি স্যার কি ওয়াইফাই স্যার? ওয়াইফাই দিয়ে না নিয়ে স্যার এমনি স্যার নিয়ে আসছেন স্যার। আর স্যার আমাদের ওয়াইফাই গুলো স্যার বেশি প্রবলেম করছে জানি একেবারে। না, আমি আমি বলতে যাচ্ছি যে স্যার কোনো কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। স্যার কথা শুনতে হ্যালো, জি স্যার। কি ব্যাপার এরকম জি স্যার। যাচ্ছে আসছে সেকেন্ডে সেকেন্ডে, কি ব্যাপার? স্যার আজকে একটু নেট প্রবলেম বেশি ক্যাম্পাসে স্যার। মনে হয় নেটের সমস্যা হইতেছে। হ্যালো স্যার। স্যার কথা শুনতে পাই না। স্যার নেট প্রবলেম হইতেছে। আজকে তো একেবারে সেই প্রবলেম দেখছি।
হ্যাঁ রনি, হ্যালো। জি স্যার। রনি বাবু, আমার কিন্তু সামনের সপ্তাহে, হ্যাঁ, স্যার আমাকে কিন্তু ক্লাস বেশি নিতে হবে। ইনফ্যাক্ট ক্লাস বেশি নিতে হবে স্যার মানে আমরা তোমাদের স্যার আমরা বলো। কি বলতেছিলে বলো। বলছিলাম স্যার আমরা সামনে কোনো একটা দিনে একটা স্যারটা ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ফাঁকা সময়ে ধরো, যেহেতু তুমি তো দেখলা যে গত 2 সপ্তাহে আমাদের দুইটা ক্লাস মিস হয়ে গেছে, হ্যাঁ, এক। জি স্যার। আর দ্বিতীয় হচ্ছে যে এখনো ক্লাসে এই অবস্থা, দুই। আর তোমার প্লাস আমাদের এখন তো মনে হয় 8 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, তাই না? জি স্যার। এবং সোফার যেটা মনে হচ্ছে যে তোমাদের এইটা কি বলে, আহ, এই টার্মটাও তো তোমার অনলাইনে শেষ হবে, তাই না, যা বুঝলাম। জি স্যার। জি কারণ স্যার। কারণ অনেকদিন। এটা যদি তোমাদের ইউনিভার্সিটি যদি মে মাসে খুলে, মের মাঝামাঝিতে, তার মানে এই টার্মটার মেয়াদ তো তোমার মের আগে শেষ হয়ে যায়, তাই না? মার্চ এপ্রিলের কয় তারিখ যেন? এপ্রিলের 11। হ্যাঁ, তার মানে এই টার্মটা শেষ হয়ে যাবে, হয়তো নেক্সট টার্মটা তোমাদের শুরু করবে মানে ইন প্রেজেন্সে, বুঝছো? হুম। জি তো তো এখন এখানে ফ্যাক্টর আমি বলি বেশ কয়েকটা, আমার সাথে ক্লাসের আসলে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। এক হচ্ছে আহ, আমাকে এই মার্চের আহ, এটা তো তোমার আজকে কয় তারিখ, 24 তারিখ, ঠিক আছে? আমার হাতে আসলে এক্স্যাক্টলি 1 মান্থ সময় আছে। আমাকে 1 মান্থের মধ্যে তোমাদের এই কোর্সটা মোটামুটি একটা শেপে নিয়ে আসতে হবে বা শেষ করে ফেলতে হবে আর কি। হুম। আহ, সেই জন্য আমাকে যদি একটু ক্লাস বেশি নিতে হয়, তাহলে আমাকে কিন্তু বেশি নিতে হবে, বুঝতে পারছো? হুম। জি স্যার। কারণ আমি আমি মানে 11 তারিখ পর্যন্ত যেতে পারবো না। আমি যেটা তোমাদের বলতেছিলাম যে হয়তো 24-25-এ বা 24-25-26 মানে মার্চের শেষ সপ্তাহে আমাকে ক্লাসগুলো শেষ করতে হবে সব, বুঝতে পারছো? স্যার নেক্সট উইকে স্যার বুধবার আমাদের একটা ক্লাস দুইটা নিতে পারেন একসাথে স্যার, স্যার সমস্যা মানে নেই। স্যার আমরা চাচ্ছিলাম কি আমাদের মাঝে মাঝে তো বিভিন্ন ক্লাস মানে থাকে না, সেই হুম। টাইমটা যদি আপনাকে যদি জানাই মানে আপনার যদি টাইম হয় তাহলে আমরা ম্যানেজ করতে পারি, আমরা এভাবে হ্যাঁ যতদূর এগোতে পারি। আর যদি লাস্টে না হয় সেটা আমরা পরে স্যার দেখবো। হ্যাঁ, আমি সামনের সপ্তাহে তোমাদের জানাবো, বা আমি নিজেই তোমাদের জিজ্ঞাসা করবো যে তোমরা কখন ফ্রি আছো, আমরা ক্লাস নিতে পারি। কারণ আমি যেটা স্যার বল। হ্যাঁ বলো। স্যার আমাদের বৃহস্পতিবার স্যার যদি স্যার আপনার ফাঁকা থাকে দিতে পারেন হুম। স্যার। বৃহস্পতিবার স্যার আমাদের একটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মাথায় এটা থাকলো। আমার এমন হতে পারে এই মুহূর্তে তো সপ্তাহে আমার 3টা ক্লাস আছে। আমার যেটা করতে হতে পারে, আমি চিন্তা করতেছি যে সপ্তাহে 4টা ক্লাস নিতে হবে আর কি আমাকে। 4টা ক্লাস নিয়ে আমার এই বায়োকেমিস্ট্রি মেটাবলিজমের কোর্সটুকু আসলে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি শেষ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। কারণ কেন আমি এটা বলতেছি, আমি আহ, আহ, মার্চের শেষ সপ্তাহের পরে হয়তো দেশে থাকবো না আর কি, বুঝছো? হুম। এই জন্য আমাকে শেষ করতে হবে আর কি, বুঝছো? হয়তোবা মানে চাকরিটাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ। আহ, এই জন্য আমাকে এর মধ্যে সব শেষ করতে হবে আর কি। রনি, হ্যালো, বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার আপনি কি দেশে থাকবেন না নাকি চাকরি না আমি করবেন? না আমি আসলে ছুটি চাচ্ছি আর কি। আমাকে ছুটি মনে হয় দিবে না, তো ছুটি না দিলে হয়তো আমি চাকরি ছেড়ে দিব আর কি, বুঝছো? হুম। উম, ইনশাল্লাহ দোয়া দোয়া করো। কালকে আমার ইয়ে আছে, কি বলে, তোমার ভিসা ইন্টারভিউ আছে কালকে। ভিসা টিসা হয়ে গেলে মার্চের শেষের দিকে আল্লাহ তাআলা চাইলে সব ঠিকঠাক থাকলে আমি বাইরে 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 চলে যাচ্ছি আর কি। হুম। হয়তো বা ভার্সিটি যদি ছুটি না দেয়, হয়তো বা চাকরি ছেড়ে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি আর কি, ইনফ্যাক্ট। বিদেশ কি স্যার পার্মানেন্টলি দিতে যাচ্ছেন স্যার? হ্যাঁ, আমার আমেরিকায় 3 বছরের একটা চাকরি হয়েছে আর কি, বুঝছো? 3 বছরের জন্য। সো অলরেডি আমার সবকিছু মানে হায়ার্ড আর কি। অলরেডি হায়ারিং শেষ। এখন কালকে ভিসা ফেস করব। কালকে ভিসা হয়ে গেলে হয়তো বা মার্চের শেষ সপ্তাহের দিকে
আমার 28 তারিখ থেকে জয়েনিং আর কি ওখানে। সো এরকম কিছু সিচুয়েশন, বাট আই হ্যাভ টু ফিনিশ ইউর কোর্স ফর দিস টার্ম। তো আমি চেষ্টা করব এর ভিতরে তোমাদের এটা একটা ফাইনালাইজ করে যাওয়ার। আর যদি চাকরি, আর যদি তোমাদের এর মধ্যে আসবে না, আসলে দেখা হতো, আর না হলেও ইনশাআল্লাহ আমরা অনলাইনে কানেক্টেড থাকতে পারি, নো প্রবলেম। ইউনিভার্সিটির কাছে আমি ছুটি চাইছি, যদি ছুটি দেয় তাহলে তো ভালো, আর না দিলে হয়তোবা আমাকে একটা ফাইনাল ডিসিশন নিতে হবে আর কি। ছুটি দিবে না হয়তোবা, সম্ভাবনা কম আর কি। সো আমি একটু সময় আছে তোমার, তো তোমাদের নেক্সট ক্লাস আছে আজকে আবার, তাই না? 11:30 নাকি? আছে কি ক্লাস আছে আর কোনো? আচ্ছা স্যার আজকে কোনো ক্লাস নেই। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট এইটুকু গতদিন তোমাদের দেখাতে পারিনি, এইটুকু একটু শেষ করে রাখি। আমিও আজকে যেহেতু একটু এর মধ্যে আছি, এনিওয়ে। সো এখানে একটা কথা বলতেছিলাম যে এটাকে কেন বিস বলা হয়। বিস বলার কারণ হচ্ছে দুইটা ডিফারেন্ট কার্বনের সাথে দুইটা ডিফারেন্ট ফসফেট গ্রুপ যুক্ত আছে, বুঝছো? এই জন্য এটার নাম হচ্ছে বিস। তো তোমাদের মনে কোশ্চেনও আসতে পারতো যে স্যার আমরা তো জানি দুইটা থাকলে ডাই বলি, তো ডাই না বলে আমি তো এখানে বলতে পারতাম ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। তবে হ্যাঁ, ইন্টারনেটে যদি তোমরা দেখো কোনো কোনো জায়গায় অনেকে আবার ডাই বলে, বুঝছো? কিন্তু ডাই না বলে এটা অ্যাপ্রোপ্রিয়েট বলাটা হচ্ছে বিস ফসফেট। বিস বলার কারণ হচ্ছে দুইটা ডিফারেন্ট কার্বনের সাথে সংযুক্ত। তাহলে কি হলো দেখো, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট আমরা পাইলাম। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা আসলে ভাঙবে এখন এইভাবে, ঠিক এইভাবে অর্ধেক করে ভাঙবে। এই ভাঙার জন্য যে এনজাইমটা, সেই এনজাইমের নাম হচ্ছে দেখো অ্যালডোলেস। এই অ্যালডোলেসটা কি করবে, এই এনজাইম এটাকে দুই ভাগে ভাগ করে এরকম দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট। স্যার দেখা যায় না, স্লাইড দেখতে পাচ্ছি না। রাইট? কেন? আমি তো তার মানে শেয়ার অফ হয়ে গেছে। শেয়ার অফ হয়ে গেছে মনে হয়। Just a minute, sorry. Technological problem. এখন দেখতেছো? জি স্যার। সরি, তাহলে দেখো কি হচ্ছে, যেটা বলতেছিলাম না, দুইটা ডিফারেন্ট ফসফেট গ্রুপ দুইটা ডিফারেন্ট কার্বনের সাথে যুক্ত আছে বলে এটাকে বিস ফসফেট বলা হচ্ছে। অ্যালডোলেস একটা এনজাইম, এই এনজাইমটা এখন এটাকে আসলে দুইটা ভাগে, দেখো এটা একটা কালার এটা একটা কালার না, এরকম দুইটা ভাগে ভাগ করে ফেলবে। হ্যাঁ, এই এনজাইমটা ব্রেকডাউন করবে, সাবস্ট্রেটটাকে দুইটা প্রোডাক্টে কনভার্ট করবে, দেখো। এবং সেই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই স্ট্রাকচারটা হচ্ছে 1 2 3, এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। 1 2 3 নাম্বার কার্বনের সাথে ফসফেট আসছে বলে এটার নাম হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। আর এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট। তোমরা জানো ডাইহাইড্রোক্সি মানে এখানে একটা ওএস আর এখানে একটা ওএস ছিল, এটা হলে এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন। ফসফেট যুক্ত আছে এই জায়গায়, এই জন্য এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট। তাহলে এই যে দুইটা 3 কার্বনের দুইটা ছোট মলিকুল আমরা পাইলাম এখানকার থেকে ব্রেকডাউন হয়ে। এখন আমি বলতেছিলাম গতদিনও যে এইটা আবার ইন্টার কনভার্টিবল। গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেটে কনভার্ট হতে পারে, আর ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেটটা আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হতে পারে, বুঝছো? তো দেখো এই দুইটা এইখানে দেখানো হচ্ছে। তখন কি হলো দেখো, এর পরের ফেজে এই ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেটটা এই যে দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্ট হলো। এন্ড এই গ্লিসারলডিহাইড 3 ফসফেটটা একটা অলরেডি ছিল, এই একটার সাথে এইটার থেকে আমরা আরেকটা পাইলাম, টোটাল দুইটা হলো, রাইট? এই দুইটা থেকে আমি তোমাদের পরে মনে ওই দিন তোমাদের আমি বলতেছিলাম যে দেখো এই দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে আবার আমরা এইভাবে 1 বাই 1 বিভিন্ন স্টেপের মাধ্যমে সবার শেষে দুইটা পাইরুভেট পাবো। তো এখানে আমাদের উদ্দেশ্যটা কি দেখো, গ্লাইকোলাইসিসে দেখো এখানে দুইটা এটিপি আমাদের খরচ হয়ে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে ফার্স্ট প্রাইমিং রিঅ্যাকশন, এটার নাম হচ্ছে সেকেন্ড প্রাইমিং রিঅ্যাকশন। আর এই পে অফ ফেজে এসে কি হচ্ছে দেখো, যখন এই গ্লিসারলডিহাইড এগুলা যখন তোমার পাইরুভেটে কনভার্ট হচ্ছে তখন দুইটা এনএডিএস তৈরি হচ্ছে, দুইটা এটিপি তৈরি হচ্ছে এবং দুইটা এটিপি তৈরি হচ্ছে, মানে 4টা এটিপি তৈরি হচ্ছে, দুইটা এনএডিএস তৈরি হচ্ছে। তো 4টা এটিপির ভিতরে দুইটা যদি এখানে খরচ হয়ে যায় আর বাকি থাকতেছে দুইটা, ঠিক আছে? এই দুইটা আমাদের নেট গেইন, গ্লাইকোলাইসিস থেকে নেট পাওয়া হচ্ছে দুইটা এটিপি এবং দুইটা এনএডিএস। এবং এই প্রত্যেকটার সাথে কোন স্টেপের সাথে কোন এনজাইমটা ইনভলভ, এখানে এই এনজাইমগুলোর নাম দেওয়া আছে। তো এই হলো তোমার ওভারঅল 10টা স্টেপ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিসের। এখানে আবার এটা একটু সংক্ষেপে দেখানো হয়েছে একই জিনিস। আচ্ছা, এখন আমি আসি যে ফেট অফ পাইরুভেট। পাইরুভেটের ফেটটা কি? এই যে তোমার আমরা যে এখানে দেখলাম যে সবার শেষে আমাদের পাইরুভেট তৈরি হলো গ্লাইকোলাইসিসের মাধ্যমে, তোমাদের মনে আছে
তোমরা যে বলো যে কি বলে গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপন্ন করা, তাই না? তাই তোমরা কি বলো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু দেখো, কিন্তু এখানে আমরা কতটুকু শক্তি পেলাম? মাত্র 2টা এটিপি পাইলাম না? তো এই শক্তিতে এনাফ না আসলে। এইটুক থেকে একটা গ্লুকোজ থেকে তোমরা জানো, মনে আছে একটা গ্লুকোজ থেকে কয়টা যেন 34টা না 36টা এটিপি পাওয়া যায়, মনে আছে? 38টা স্যার। 38, হ্যাঁ 38টা না, ওইটা আমরা দেখবো, ওই ক্যালকুলেশনটাও দেখবো আবার যে আসলে কয়টা পাওয়া যায়। হ্যাঁ, তো দেখো তার মানে এখনো কিন্তু ঘটনা শেষ না। আসল আসল জায়গাটা কোথায় তাহলে? দেখো ওই যে তোমরা শুনে থাকছো যে টিসিএ সাইকেল, তাই না? ওইখানে গিয়ে আসলে আসল এটিপিটা তৈরি হয়। এটা এটা জাস্ট একটা পাইরুভেট তোমাকে তৈরি করে দিল, এই যে পাইরুভেট, এই গ্লাইকোলাইসিসটা, এই পাইরুভেটটাই এখন কোথায় কোথায় যেতে পারে। পাইরুভেটের আবার ডিফারেন্ট ফেট আছে, তো এই পাইরুভেটই আলটিমেটলি এখন টিসি, একটা মেজর ফেট হচ্ছে পাইরুভেটটা এখন তোমার টিসিএ সাইকেলে চলে যেতে পারে, গেলে সেইখানে গিয়ে আসল এটিপিটা তৈরি হবে। কারণ তোমরা নিজেই দেখতেছো যে এখানে যা দেখতেছো, এখানে মাত্র 2টা এটিপি এবং 2টা এনএডিএস দেখলাম। তাহলে আসো আরেকটা জিনিস তোমাদের একটু শিখাই রাখি, বলে রাখি, যে যেখানে আসলে দেখবা এটিপি সাধারণত ইয়ে আছে, যেখানেই দেখবা যে এটিপির ইনভলভমেন্ট আছে সেখানেই তোমার কাইনেস এনজাইম। দেখো এটার নাম হচ্ছে হেক্সোকাইনেস, এটার নাম হচ্ছে ফ্রুক্টোকাইনেস, এটার নাম দেখো এখানেও এটিপি তৈরি হচ্ছে না, এটার নাম হচ্ছে পাইরুভেট কাইনেস। আবার এখানেও দেখো এই এটিপি তৈরি হচ্ছে, এখানেও দেখো ফসফোগ্লিসারাইড কাইনেস। তাহলে কাইনেস এনজাইমটার সাথে জড়িত হচ্ছে এটিপি, মনে রাখার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখলাম যে আমাদের পাইরুভেট পাইলাম। এই পাইরুভেটটা এখন কি হবে দেখো, হোয়াট ইজ দ্য ফেট অফ পাইরুভেট? দেখো গ্লুকোজটা, হ্যাঁ, এই 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 গ্লুকোজটা আলটিমেটলি গ্লাইকোলাইসিসের মাধ্যমে এই পাইরুভেট, 2টা পাইরুভেট দিলে একটা গ্লুকোজ থেকে। এই পাইরুভেট এখন কি হতে পারে? এই পাইরুভেটের ফেট বা এইটার মেটাবলিজমটা ডিপেন্ড করবে অন দ্য সিচুয়েশন, অন দ্য এনভায়রনমেন্ট, অন দ্য কন্ডিশনস। দেখো একটা হচ্ছে অ্যানারোবিক কন্ডিশন, একটা হচ্ছে তোমার অ্যারোবিক কন্ডিশন। এটা হচ্ছে অ্যারোবিক, এটা হচ্ছে অ্যানারোবিক। তোমরা তো জানো না অ্যারোবিক আর অ্যানারোবিক মানে কি? জি স্যার। হ্যাঁ, অ্যানারোবিক মানে হচ্ছে অক্সিজেন স্বল্পতা না, আর অ্যারোবিক মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। তোমাদের ফার্স্ট কথা মনে রাখতে হবে যে টিসিএ সাইকেলে যেটা কোথায় হয়, টিসিএ সাইকেলটা আর মাইটোকন্ড্রিয়া। আর গ্লাইকোলাইসিসটা কোথায় হয় জানো? স্যার সাইটোপ্লাজমে। হ্যাঁ, সাইটোসলে, হ্যাঁ সাইটোপ্লাজমে আর কি, সাইটোসলে হয়, এটা মনে রাখবা। সাইটোসলে হয় তোমার গ্লাইকোলাইসিস। তাহলে সাইটোসল থেকে এখন কি করবে, এই পাইরুভেটটা চলে যাবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে গিয়ে এই যে অ্যারোবিক, তার মানে দেখো এই অ্যারোবিক কন্ডিশনে এই ঘটনাটুকু ঘটে তোমার আসবে। এটা আমরা তো ডিটেলস পড়বো, তাই না? তাহলে অ্যারোবিক কন্ডিশন হলে পাইরুভেটটা কি করবে, টিসিএ সাইকেলে যাওয়ার জন্য এখান থেকে সে ইন করবে মাইটোকন্ড্রিয়াতে। সেই মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সের মধ্যে পাইরুভেটটা পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে কনভার্ট হবে। তাহলে এটা কখন হবে? অ্যারোবিক কন্ডিশনে, যখন তোমার অক্সিজেন, কারণ মাইটোকন্ড্রিয়া তো তোমরা জানো যেটাকে পাওয়ার হাউস বলা হয়, এবং ওখানে তোমার শক্তি উৎপন্ন হবে তখনই যখন তোমার অক্সিজেন থাকবে। অক্সিজেন শর্টেজ হলে কিন্তু শক্তি উৎপন্ন হবে না, ঠিক আছে? তাহলে অক্সিজেন যখন অ্যাভেলেবল থাকবে তখন এই ঘটনা ঘটবে। এখন এটা নিয়ে চিন্তা করো, অ্যানারোবিক কন্ডিশন কখন হতে পারে একটা সেলের মধ্যে, ঠিক আছে? ধরো তুমি ভিগারাসলি এক্সারসাইজ করতেছো, মাঠে দৌড়াচ্ছো, হ্যাঁ, বা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছো, তোমার তখন কি হচ্ছে? অক্সিজেন স্বল্পতা হচ্ছে না? স্বাভাবিক, আমরা তখন তো জোরে জোরে কিন্তু শ্বাস নেওয়ার চেষ্টা করি। তখন কি হয় জানো? তখন পাইরুভেটটা তখন টিসিএ সাইকেলে যাওয়ার সময় পায় না, কারণ তোমার অক্সিজেন স্বল্প, অক্সিজেন শর্টেজ। তখন পাইরুভেটটা ডিরেক্টলি তোমার ল্যাকটেটে কনভার্ট হয়। পাইরুভেটটা তখন ডিরেক্টলি ল্যাকটেটে কনভার্ট হবে। ল্যাকটেটে কনভার্ট হলে এখান থেকে কিছু এনার্জি পাওয়া যাবে, বুঝতে পারছো? ঠিক সেম ভাবে হাইপোক্সিক এবং অ্যানারোবিক কন্ডিশন হতে পারে, যেমন ইথানলে, মানে ইস্টের মধ্যে তখন কি হয়, পাইরুভেটটা ইথানলে কনভার্ট হয়ে যায় ইস্টের মধ্যে। আর ল্যাকটেট কোথায় হতে পারে? ফার্মেন্টেশন টু ল্যাকটেট ইন ভিগারাসলি কন্ট্রাক্টাইল মাসেল ইরাইথ্রোসাইটস, মানে আমাদের যে আরবিসি আছে, আর আরবিসি তো তোমরা জানো মনে হয় যে আরবিসি ম্যাচিউর আরবিসি যেগুলো, সেগুলোতে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, বুঝছো? মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে তার তো তাহলে এইভাবে অ্যারোবিক অবস্থা হবে না। তখন সে কি করে, পাইরুভেটটাকে সরাসরি ল্যাকটেটে কনভার্ট করে। এন্ড ইন সাম আদার সেলস এন্ড সাম মাইক্রো অর্গানিজমস এর মধ্যে পাইরুভেটটা ডিরেক্টলি ল্যাকটেটে কনভার্ট হতে পারে।
তাহলে আমরা জানলাম কি অ্যারোবিক কন্ডিশন এবং অ্যানারোবিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে ফেট অফ পাইরুভেট। আমি এইটার আরেকটু ইলাবোরেটলি আমার কাছে একটা শীট আছে, এটা একটা হাতে লেখা আমার, ওই শীটটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আসলে গ্লুকোজ যে সেই গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট থেকে যে এরকম এসিটাইল পাইরুভেট থেকে এখন কি কি হতে পারে, কোন দিকে যেতে পারে সেটা আমরা দেখলাম। আচ্ছা, আমি এটা একটু অফ করতেছি, নেক্সট স্লাইডে, অন্য একটা স্লাইডে যাচ্ছি। Just a minute. আমি তোমাদের আজকে একটু জাস্ট কয়েকটা মিনিট একটু সময় দাও আমাকে। সেটা হচ্ছে যে একটু দাঁড়াও। একটু দাঁড়া হয় আমার একটা হ্যাঁ, হ্যালো হ্যালো। ইয়েস স্যার। এই যে এখন একজন এসে বলতেছে যে কোথায় নাকি কাজ করতেছিল, তা বুঝছো, এই জন্য নেট ছিল না, নেটের ঝামেলা হচ্ছিল। তো এটা এদের এইটুক বেসিক নাই যে সকালবেলা স্যারেরা ক্লাস নেয়, এই সময় তারা কাজকর্ম করে। আচ্ছা, আমি আসলে এই স্লাইডটা আমার আগেই থাকার কথা ছিল, বাট আমি জাস্ট তোমাদের একটু ইয়ে দিচ্ছি যে হিস্ট্রি, মানে গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটা দেখো 1930 সালে several German biochemists including Gustav Bemden, Otto Meyerhoff and Jacob Parnas, এই কয়েকজনের মেইনলি আর কি, they determine that glycolysis involves 10 steps reaction and is catalyzed by different enzyme and most organism it occurs in cytosol। দেখো এই তিনজন বিজ্ঞানী কিন্তু এটা আবিষ্কার করে, বুঝতে পারছো? তোমাদের একটু জানা উচিত, তাই না? এবং তারা হলো জার্মান বায়োকেমিস্ট। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস খেয়াল করো, একটা টার্ম, ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো তো? এই কথাটা দ্বারা বোঝাচ্ছে যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, মানে সাবস্ট্রেটের গায়ে, মানে সাবস্ট্রেটটা ফসফোরাইলেশন হয়। আচ্ছা, ফসফোরাইলেশন বলতে কি বুঝো এটা বলো আগে, মানে জেনারেলি বলো, এটা তো সিম্পল একটা টার্ম, তাই না? এটাতে কি বোঝা যাচ্ছে? স্যার ফসফেট যুক্ত হওয়া। ফসফেট যুক্ত হওয়া, রাইট। যদি থাকে ডিফসফোরাইলেশন তাহলে কি বুঝবো? দুইটা ফসফেট। ডিফসফোরাইলেশন, ফসফেট বের হয়ে যাওয়া, মানে বের হয়ে যাওয়া, এক্স্যাক্টলি রাইট। এরকম কিছু জিনিস তোমাদের আসলে কিছু বেসিক থেকে তোমরা একটু চিন্তা করার চেষ্টা করবা, বেসিক থেকে চলে আসবে এই কথাগুলা। যদি বলা হয় যে কার্বক্সিলেশন, কার্বক্সিলেশন বলতে আমি কি বুঝবো? স্যার কার্বন যুক্ত হওয়া। কার্বক্সিলেশন কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়া, ঠিক আছে। আর যদি বলা হয় ডিকার্বক্সিলেশন তাহলে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাওয়া। কেমন? তো এরকম কিছু টার্ম কিন্তু তোমাদের মানে জেনারেল নলেজ থেকে, সেন্স থেকে চলে আসে। তো এখানে একটা টার্ম আমরা দেখছি, তোমাদের যদি মনে থাকে যে এটিপি ফরমেশন, ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ যুক্ত হওয়া। তো আমরা এখানে দেখছি যে গ্লাইকোলাইসিসের মধ্যে দুইটা রিঅ্যাকশন আছে, যেখানে আসলে ওই এডিপি ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয়, মানে সাবস্ট্রেটের দ্বারা ফসফোরাইলেশন হয়ে এটিপি তৈরি হয়, মানে সাবস্ট্রেটের ফসফেটটা এডিপি তে ট্রান্সফার হয়ে এটিপি তৈরি হয়।
এই জন্য এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এবং আমরা তোমরা মনে করো যে পে অফ ফেজে দুইটা রিঅ্যাকশন ছিল, 1,3-বিস ফসফোগ্লিসারাইড থেকে যখন 3-ফসফোগ্লিসারাইড তৈরি হয় তখন একটা এটিপি তৈরি হয়, আর দুইটা ফসফোএনোল পাইরুভেট থেকে দুইটা এটিপি তৈরি হয়। এখানেও আসলে দুইটাই হবে, এখানে 2 মলিকুল, ঠিক আছে। এই যে দেখো এই দুইটাই রিঅ্যাকশন ইনভলভ ইন পে অফ ফেজ that produces ATP from the phosphorylation of ADP with the help of substrate. That is why this is called substrate level phosphorylation. কথাটা ক্লিয়ার না? কোনো সন্দেহ আছে এখানে? Substrate level phosphorylation is a metabolic reaction that results in the formation of ATP or GTP. ATP or GTP equivalent আসলে by the direct transfer of a phosphoryl group to ADP or GDP from another phosphorylated compound. তাহলে এই যে এই ফসফোরাইলেটেড একটা সাবস্ট্রেট, সেখান থেকে ডিরেক্টলি ট্রান্সফারের ফলে এটিপি বা জিটিপি যদি তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এখন শুধু একটা টার্ম এর সাথে মনে রাখো, অক্সিডেটিভ লেভেল অফ ফসফোরাইলেশন, মানে অক্সিডেটিভ লেভেল ফসফোরাইলেশন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা আমরা পরে গিয়ে পড়বো। তাহলে একটা পার্থক্য চলে আসলে, মানে দুইটা ডিফারেন্ট জিনিস, একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন আর একটা হচ্ছে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা আমি তোমাদের পরে পরে বলবো আর কি। তো এই যে এখানে একটা আমি টার্ম দিয়েছি, ফেট অফ পাইরুভেট এন্ড এনার্জি ইল্ড অফ গ্লাইকোলিসিস। ওই যে তারপরে এখন এই তোমার অ্যারোবিক কন্ডিশন এবং অ্যানারোবিক কন্ডিশন, তোমরা তো বুঝলাই যে অ্যারোবিক কন্ডিশন কখন হয়, অ্যানারোবিক কন্ডিশন কখন হয়। তো আমার কথা হচ্ছে যে একটা গ্লুকোজ যদি অ্যারোবিক কন্ডিশনে যায় তাহলে কি অবস্থা হবে, কয়টা এটিপি তৈরি হবে, এনার্জি তৈরি হবে, আর যদি অ্যানারোবিক কন্ডিশন যায় কয়টা এটিপি তৈরি হবে। তো এইটা আমি আমার একটা শীটের মধ্যে যেটা তোমাদের বলতেছিলাম যে পাইরুভেটের ফেটটা আমার শীটে একটু ডিটেইলস লেখা আছে ওইটা, এবং গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি পরিমাণ এনার্জি তৈরি হয় সেটা আমার শীটে লেখা আছে। এটা আমি তোমাদের কালকে আগামী দিন শীটটা দিয়ে দিব। আমি হয়তোবা স্ক্যান করে বা স্ন্যাপশট নিয়ে দিয়ে দিব। আচ্ছা, আমি আজকে তাহলে এখানে শেষ করবো। আমি টিসিএস সাইকেলটা তোমাদের নেক্সট দিন পড়াবো। তারপরে তোমরা কি বুঝলা যে আমরা কি করলাম, এতক্ষণ গ্লুকোজটাকে ভেঙে পাইরুভেট পর্যন্ত নিয়ে আসছি। এই পাইরুভেটটা এখন তোমার এই যে বললাম যে ল্যাকটেট হতে পারে বা ইথানল হতে পারে, বা অ্যারোবিক কন্ডিশনে টিসিএস সাইকেলে ঢুকে শক্তি উৎপন্ন করবে। আমরা কিন্তু সেই পর্যায়ে চলে আসছি, তাই না? সবাই বুঝছো কি জিনিসটা? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাস থেকে শুরু করবো টিসিএস সাইকেল। হোপফুলি আমার তো রোববারে ক্লাস আছে এবং রোববারে তো কোনো ইয়ে নাই, ছুটি নাই, তাই না? এই রোববারে তাহলে রোববারে ক্লাস নেব, আমি টিসিএস সাইকেল দিয়ে শুরু করব এবং আমি একটু কুইকলি যাওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাকে ফলো করতে পারো, অত ডিফিকাল্ট ভাবে নেওয়ার দরকার নেই, জিনিসগুলো বুঝা জানা, এখান থেকে কিছু কিছু তাই না, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রসেসগুলো জানা, বায়োসিনথেসিস, এই পথগুলো পাথ এগুলো কি কিভাবে হয়, এগুলো তোমাদের শেখানো আমার উদ্দেশ্য আসলে এই কোর্সে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা শেয়ার করতে পারি, আদারওয়াইজ আমরা নেক্সট ক্লাসে এ থেকে করব। আর তোমাদের স্টুডেন্ট কত, প্রায় 50-60 মতো না স্টুডেন্ট? 57 স্যার 57। হ্যাঁ, ক্লাসে কিন্তু থাকে না, আমি কিন্তু কন্টিনিউয়াসলি দেখতেছি যে 48 এর মধ্যে প্রেজেন্স থাকে। আমি জানি না তাদের কি চিন্তা ভাবনা বা কিভাবে তারা ম্যানেজ করবে। আমাদের কিন্তু রেকর্ড থেকে যায়, বুঝছো? তোমরা তো জানো, তোমরা যখন ফিজিক্যালি ক্লাস করছো তখন কিন্তু আমরা রোল নাম্বার ধরে ডাকি, আর আমাদের কিন্তু এখন এই যে অনলাইনে যখন ক্লাস নিচ্ছে আমাদের কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাচ্ছে কারা কারা প্রেজেন্স ছিল। তো আমার মনে হয় এটাই থাকলো কথা, নেক্সট রবিবারে কথা বলবো আবার। ভালো থাকো, দোয়া করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি মাচ, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।